প্রথম যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটা আমার গ্রাম কলিগ্রামের ঘটনা। ঘটনাটি একজনের সাথে ঘটে না, তবে ঘটনা যাকে নিয়ে কেন্দ্র করে তার নাম আনেরা বেগম। তাকে সবাই দাদি বলে ডাকত। তো মূল ঘটনায় আসা যাক। ঘটনাটি 1998 সালের। আপনারা সবাই ভালোভাবে জানেন যে 1998 সালে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল। তো আগেই একটা ঘটনায় বলেছি যে আমাদের গ্রামটি পদ্মা নদীর তীরে, অর্থাৎ পদ্মার শাখা নদীর পাশে, মানে আমাদের গ্রামটি পদ্মা নদীর পাশ দিয়ে চলে যাওয়া একটি গ্রাম। ঘটনাটি যখনকার, তখন আমাদের গ্রামটি আরো নিচু ছিল। তখন মানে অনেক নিচু থাকলেও এখন অনেকটা উঁচু হয়ে গেছে। বন্যার পানি আগের মতো আর ঢুকতে পারে না। তো তখন মানে 1998 সালে সেই বন্যায় আমাদের গ্রামেও পানি ঢুকে পড়ে। এমন কোনো বাড়ি নেই যেখানে পানি ঢুকে পড়েনি। আমাদের গ্রাম সহ আশেপাশের প্রায় সব গ্রামেই পানি ঢুকে যায়। তো ঘটনাটি যে দাদির সাথে ঘটে, তিনি ছিলেন একজন বিধবা নারী এবং তিনি ছিলেন বন্ধ্যা। তার মানে তার কোনো সন্তান ছিল না। আর ওনার বয়স ছিল প্রায় 65 থেকে 70 বছর। তিনি তার খাবারের চাহিদা মেটাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাহায্য চাইতেন এবং দিন শেষে যা পেতেন তা দিয়ে বাজার করতেন। এবং পাশেই বিশাল বিশাল আমের গাছ ছিল, মাঠের পর মাঠ বিস্তৃত গাছ, এক পাশ থেকে আর এক পাশ দেখা যেত না। এখন সেই বাগানের কিছু অংশ আছে, সেখান থেকে তিনি লাকড়ি সংগ্রহ করতেন এবং রাতে রান্না করতেন। আবার পরের দিন সেম কাহিনী। এভাবেই চলতে থাকে তার জীবন। তো সেই ভয়াবহ বন্যা গ্রামে ঢোকার পর তিনি তার বাড়ি থেকে বের হতে পারতেন না এবং তিনি তখন থেকে প্রায় না খেয়ে থাকতেন। গ্রামের কোনো মানুষ বা পৌরসভার পক্ষ থেকে কিছু আসলে তাই খেত। এভাবে প্রায় অনেক দিন কেটে যায়। সেই বৃদ্ধার ঘর থেকে কোনো সারা শব্দ আসে না। তাই কয়েকজন মিলে ওনার বাড়িতে গিয়ে দেখে ঘরে কেউ নেই এবং ঘরের ভেতর থেকে অনেক পচা গন্ধ আসছে। আর ওনার বাড়ি একটু নিচু হওয়ায় ওনার বাড়ির ভেতরে পানি উঠে গিয়েছিল। সবাই বৃদ্ধাকে না পেয়ে মনে করেন হয়তো বৃদ্ধা খাবারের জন্য অন্য কোথাও গেছেন। বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নেন। আসলে বৃদ্ধাটি অনেক দিন না খেয়ে থাকতে থাকতে অনেক দুর্বল হয়ে পড়েন এবং উনি ঘর থেকে বের হতে না পারায় এক সময় মারা যান। ওনার মৃত্যুর ঘটনাটা আমরা পরে জানতে পারি, আপনারাও জানতে পারবেন। এভাবে অনেকটা সময় কেটে যায়, তখন বন্যার পানিও শুকিয়ে যায়। অনেক দিন পর তখনকার সময়ে একটা পাগল ছিল আমাদের গ্রামে, ওর নাম ছিল ঝাড়ু পাগল। তিনি প্রায়ই বলতেন এই দাদি আমিরার সাথে নাকি তার মাঝে মাঝে দেখা হয়। দাদি নাকি তাকে বলে তোরা সবাই মরবি, কাউকে শান্তিতে থাকতে দেব না। সবাই পাগলের পাগলামি মনে করে হেসে উড়িয়ে দেয়। তো একদিন হয় কি, তখন যারই সন্তান সম্ভবা হন যিনি, তারই সন্তান কোনো না কোনো ভাবে মানে মিসক্যারেজ হয়ে যায় আর কি। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আজকে আমি কয়েকজন গ্রাফিক আর্টিস্টের ঘটনা শোনাবো এবং পাশাপাশি আজ রাসেল ভাইয়ের ঘটনা তো থাকবেই। আপনারা যে ঘটনাটি শুনছেন এই ঘটনা অনেক অনেক এবং ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা সেটা পুরোপুরি শুনলে বুঝতে পারবেন। আপনাদের মাঝে আজকে নতুন একটি ভয়েস আর্টিস্ট এসেছে যে আপনাদেরকে আজকে ঘটনা শোনাবে, তার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা। যাই হোক, আজ রাসেল ভাইয়ের ঘটনাটি আগে শুনি, তারপরে আমরা সেই ভয়ঙ্কর ঘটনাতে যাব। যদিও নতুন আর্টিস্ট, তবুও তার যে ঘটনা বলার স্পৃহা আর দক্ষতা, এই জন্য আমি তাকে অ্যালাউ করেছি এবং আপনারা, আমি আশা করি যে তাদের ঘটনাও শুনবেন। চলুন আজকে 2-3টা ইমেল এপিসোড শুনবো, শোনার পরেই সেই ঘটনাতে যাব। চলুন চলে যাই স্ক্রিনে এবং চলুন চলে যাই ঘটনাতে, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একদিন এক অন্তঃসত্ত্বা নারী রাতে বাড়ি থেকে বের হয়। বাড়ির একটু দূরেই বাথরুম, সেই কারণেই বের হন তিনি। এবং সেদিন তার স্বামীকে অনেক ডাকাডাকি করেন তিনি, তারপর স্বামী ওঠেন না এবং তিনি একাই বাথরুমের উদ্দেশ্যে রওনা হন। এবং হঠাৎ করেই তিনি দেখেন যে চারিদিকে শব্দ টব্দ সবকিছু বন্ধ, নিস্তব্ধ একটা পরিবেশ। কিছুক্ষণ পর টয়লেটের ভেতর থেকে তিনি শুনতে পান দূর থেকে কেউ আসছে, পাতার উপর খসখস শব্দ। তিনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে কোন এক বৃদ্ধা মহিলা তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই তিনি টয়লেটের ভেতর থেকে দেখতে পান যে ওইটি একটি বৃদ্ধা মহিলা, যিনি 2 মাস আগে
হারিয়ে গেছেন বা তার কোনো সন্ধান পাওয়া যায়নি বা তিনি মারা গেছেন। তারপর ওই দাদি ওনার টয়লেটের দরজায় জোরে জোরে ধাক্কাতে শুরু করেন এবং দরজার কোনো একটা ছিদ্র ছিল যেখান দিয়ে তিনি দেখতে পান, এবং দরজা ধাক্কা ছিল এবং তিনি বলেন যে তার খুব ক্ষুধা লেগেছে এবং তিনি তার বাচ্চাকে খেতে চান। অনেক দিন নাকি তিনি কিছু খাননি। এটা শুনে সেই অন্তঃসত্ত্বা নারী অজ্ঞান হয়ে যান। এদিকে তার স্বামী তাকে বিছানায় না পেয়ে খুঁজতে গিয়ে দেখেন তার স্ত্রী টয়লেটের ভেতরে পড়ে আছেন। তারপর হয়তো ভয় পেয়ে বা অন্য কোনো কারণে তার বাচ্চা সত্যি সত্যি মিসক্যারেজ হয়ে যায়। এভাবে প্রায় 2 বছর গ্রামের কোনো মানুষের বাচ্চা হয়নি। যেই নারী অন্তঃসত্ত্বা হতো কোনো না কোনো ভাবে সে ক্ষতিগ্রস্ত হতো, বুড়িকে দেখতে পেত, এরকম একটা ব্যাপার ঘটতো তার সাথে। এটা যদি একজনের হতো তাহলে ব্যাপারটা হয়তো স্বাভাবিক একটা ঘটনা মনে হতো বা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে হতো। যখন গ্রামের সব মানুষ দেখলো এবং সেটা যখন একজনের সীমাবদ্ধ থাকলো না, সব অন্তঃসত্ত্বা নারী যখন সেই বৃদ্ধাকে দেখতে পায় এবং বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন সত্যি সেটা একটি ঘটনা। তাই গ্রামের বিভিন্ন মানুষ মিলে কবিরাজের কাছে যায়। একজন কবিরাজ আমাদের গ্রামে এসে বলে গ্রামে কোনো বদ জিনের নজর পড়েছে। তারপর তিনি গ্রামটিকে বন্ধ করে দেন। তারপর প্রায় 2 বছর 5-6 মাস আর কোনো সমস্যা হয়নি। ঠিক এতদিন পর এই সময়ে যাদের বাচ্চা জন্ম নিয়েছিল তারা সবাই ঠিকঠাক মতো তাদের বাচ্চা প্রসব করতে পেরেছেন। তখন আমার নিজের বড় চাচির এক মেয়ে সন্তান হয়। তো ওনারা অনেকদিন পর বাচ্চা পেয়ে অনেক খুশি। একদিন চাচি দুপুরবেলা রান্না বান্না করে ঘরের বিভিন্ন কাজ করতে করতে সন্তানকে শুইয়ে রেখে বাইরে যান। বাইরে থেকে হঠাৎ তিনি তার বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। দৌড়ে এসে দেখেন তার বাচ্চার পেটের মাংস কে যেন ছিঁড়ে খেয়ে চলে গেছে, আর পেট থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, আর বাচ্চার নাড়ি ভুঁড়ি সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কয়েক মিনিটের মধ্যে বাচ্চাটি মারা যায়। আমার বড় ভাইও সেখানে ছিল। চারিদিকে কি কষ্টের পরিবেশ তৈরি হয়েছিল তখন এটা বোঝানো যাবে না। অনেক দিন পর আমাদের পরিবারে একটা সন্তান আসে, কিন্তু সে মারা গেল। এইভাবে মারা গেল। এই ঘটনা কেন ঘটলো কেউ বুঝে উঠতে পারে না। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন তার কাছে, তারপরে তো বাবু ভাই আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসছেন, সো আমরা সরাসরি। আমি যে ঘটনাটা শেয়ার করবো আজকে, এটা আমাকে পাঠিয়েছে হচ্ছে শাহিন নামে এক ভাই। যখন তার বয়স 15 বছর ছিল এবং এই ঘটনার সাথে উনি প্রত্যক্ষভাবে জড়িত আর কি, যেন বাবার ঘটনা। তো যেহেতু ঘটনা একটু বড়, আমি অন্য সবকিছু বাদ দিয়ে ঘটনায় যাই। তাদের একটা খামার ছিল, গরুর খামার ছিল। ওই মুহূর্তে ঈদ, কোরবানি ঈদের 3 মাস আগের ঘটনা। এই কোরবানি ঈদ না, আসলে ওই সময় কোরবানি ঈদের থাকে 3 মাস আগের ঘটনা। তো তারা ওই গরুর খামারটা পরিচর্যা করছে, বৃষ্টির পানি জমে যেত। ওই সময় বর্ষা মৌসুমে কোরবানি ছিল অনেক আগে। আসলে আমি ঘটনাটা ম্যাচ করি 93-তে, যাই হোক ওই মুহূর্তে কোরবানি ছিল 3 মাস আগের ঘটনা। কোরবানি ঈদের 3 মাস আগে ওই খামারের মধ্যে তার সাথে একজন লোক থাকতো, আর ওই মুহূর্তে গরু ছিল তার খামারে, সেই জন্য পরিচর্যা প্লাস আপনার পাহারা দুইটাই কাজ করতে হতো। যেহেতু 3 মাস তাকে একটু কষ্ট। এরকম একদিন রাতের বেলা হঠাৎ করে তারা ওই পানি জমে যায় খামারের ভেতর। ওই খামারের ভেতরের পানি সরাতে যেয়ে তারা ভেতরে বসে গল্প করছিল, কথা বলছিল, প্ল্যান করছিল। এমন সময় হঠাৎ করে ঝপঝপ করে শব্দ, কেউ হেঁটে হেঁটে ধরে আসছে। প্রথমে পুরা খামারটা চারিপাশে ঘুরে একটা পর্যায়ে এসে সামনে এসে বসে, খামারটার সামনে এসে বসে। তো উনি টর্চ নিয়ে প্রথমে দেখে, কাউকে খুঁজে পায় না। পরবর্তী সময় দেখে একটা মেয়ে বসে আছে, বসে বসে কান্না করছে। সে মায়া কান্না, অনেক মানে অ্যাডোরেবল কান্না। মানে মানে ইচ্ছা হবে যে সামনে যে জিজ্ঞেস করি কে তুমি, কোথা থেকে আসছো। কাছে যাতে মাথাটা পড়ে যায় গলা থেকে। এইটা দেখার পরে নেই আর ওখানে জ্ঞান ধরে রাখতে পারে না, মানে অজ্ঞান হয়ে যায়। মানে জ্ঞানে ফিরে আসে তখন মানে তার এলাকাবাসী কথা গল্পে জেনে যায়। তখন সবাই মুখ খোলা শুরু করে। হ্যাঁ, আমি এই জায়গায় হাঁটতে যাওয়ার সময় আমি এরকম একটা মেয়ে কান্না করতেছে। ওই দিন রাত্রেবেলা আমি যাওয়ার সময় ওই পুকুরের চারিপাশে কে জানি দৌড়াচ্ছে, কিন্তু আমি কাউকে টর্চ মেরে খুঁজে পাইনি। মানে ঝোপঝাড় এত বড় বড় ছিল যে দৌড়ালে আপনি শব্দ পাবেন। ওইখানকার একটা মানুষ বয়স্ক, উনি মাছ ধরার খুব শখ।
উনি প্রায় সময় এই জায়গায় এসে মাছ ধরতো। তো তার কাছে কিছু ঘটনা, একটা ছোট্ট কথা উনি বলে যে আসলে প্রথম দিন আমি যখন এখানে আসছিলাম তখন আমি খুব ভয় পাই। আমি মানে শুনি যে একটা মেয়ে কান্না করছে এবং আমি মেয়েটাকে আমার পাশেই দেখতে পাই, কিন্তু আমি কাছে যাই না, যে দৌড়ে পালাই যাই। এর পরবর্তী সময়ে আমি খালি শব্দই পেয়েছি, মেয়েটাকে দেখিনি। আমি হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আসছি, এরপর থেকে মাছ ধরি, কোনো সমস্যা নেই। এলাকার লোকজন এই লোকটাকে পাগল বলে, তো ওইখানে যায়, মানে ওইখানকার উঠতি বয়স্ক যুবককে ওই জায়গায় যাওয়া মানা, বা ছেলে বা মেয়ে যেই হোক, খেলতে খেলতে ওইখানে যাওয়া মানা, কারণ এখানে গেলে বিপদ করতে পারে। সবাই এই জায়গাটা পরিচিত। ওই লোককে যখন এই ড্যানি ভাই জিজ্ঞেস করে যে আপনার কি সমস্যা, আপনি কি কখন, বলে কি যে আমি এখানে প্রায় যাই, ওখানে মানুষের কান্নার শব্দ পাই আমি, কিন্তু আমার এখন গায়ে লাগে না এগুলো, আমি ওই ইউজ হয়ে গেছি। এবং থার্ড যে ঘটনাটা শেয়ার করবো, এটা হচ্ছে একজন মহিলা আর কি, উনি অন্তঃসত্ত্বা ছিল ওই মুহূর্তে, আর ওনার হাজব্যান্ড থাকতো ঢাকায় কাজ করতো। প্রতি সপ্তাহে হাজব্যান্ড গ্রামের বাড়িতে বেড়াতে যেত এবং দেখা হয়তো প্রতি সপ্তাহে, কিন্তু এক সপ্তাহ তার হাজব্যান্ড আসে না। তো তার সময় কাটতো তার বাড়ি, মানে ঘুরে ফেলায়, তার ওখানে বাচ্চা খাওয়া, তো বাচ্চা হবে। আর ছাগল ছিল তার তিনটা ছাগলের সাথে তার ফলে কথা বলে বলে সময় কাটানো আর কি। তার পুকুর থেকে তার ঘরটা ছিল খুব বেশি দূরে না, হেঁটে যেতে 2 মিনিট সময় লাগে। তো যে ছাগলগুলো সে চড়িয়েছিল, সে ছাগলগুলো সন্ধ্যার সময় ব্যাক করে নাই, নর্মালি চলে আসে বাড়িতে, কিন্তু ছাগলগুলো নর্মালি ডাকলেই চলে আসতো, কিন্তু ছাগলগুলো আসে না। সন্ধ্যা হয়ে গেছে। তিনি ওই পুকুরের পাড়ে গিয়ে দেখে একটা ছাগল, 2টা ছাগল বাড়িতে চলে এসছে, একটা ছাগল পুকুরের পাড়ে, পুকুরের কাছে, মানে টিভির মতো জায়গা দাঁড়িয়ে আছে। তুই আয় 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 আয়, ডাকে, আসে না। ছাগলটা যত কাছে যায় ছাগলটা তত দূরে যায়, মানে পুকুরে নেমে যাবে। ডিয়ার লিসেনার, আপনারা যারা পুরোপুরি ভালোবাসেন আর যে রাসেল ভাইকে ভালোবাসেন, তারা সর্বদাই জানেন এই চ্যানেলের মাধ্যমে বাছাইকৃত নতুন নতুন ইমেল এপিসোড, নতুন পর্ব এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। শ্রোতা যারা ভূমিকে ভালোবাসেন, ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ঘটনাটি খুবই ভয়ঙ্কর, তাই চলুন সম্পূর্ণ ঘটনাটি শুনে নেওয়া যাক। চলে যাই গল্পে। এরকম অবস্থা। খুব কাছে যাওয়ার পরে ছাগলটা একটা সময় ভ্যানিশ হয়ে যায়, কিন্তু তিনি যেটা শব্দ শুনতে পান, ওই যে রাসেল ভাই কান্না করছে একটা মেয়ে, তার চুলগুলা খুব লম্বা। সে কাছে যাওয়ার পরে মাথাটা তার দিকে তাকায়, চুলটাই আছে, কোনো মাথা নাই। বলছে যে তুই কি জানিস আমার মাথাটার কথা, লোকাল ল্যাঙ্গুয়েজে, তুই কি আমার মাথাটা খুঁজে দিতে পারবি? আমি মাথা ছাড়া থাকছি অনেকদিন যাবো। এটা বলতে বলতে আমি অজ্ঞান হয়ে যাবো। ওই মুহূর্তে ওনার প্রসব হয়ে যায়। এলাকার লোকজন ওনাকে উদ্ধার করার সময় দেখে যে বাচ্চাটা প্রসব করেছিল সেটা মৃত বাচ্চা। এরপর থেকে আসলে ভাই এখনো পর্যন্ত এখানে এখনো অনেকে অনেক সাউন্ড পায়, অনেক শব্দ পায়, অনেকেই প্রত্যক্ষ করে, কেউ বলে তো কেউ বলে না, কেউ মুখ খুলে তো খোলে না। এবং আমাকে বলেছে যে আপনি যেতে পারেন, আপনি চাইলে দেখে আসতে পারেন, ছবি পাঠিয়েছে, আমি শেয়ার করিনি। তো এটাই ছিল রাসেলের ঘটনা, এখনো পর্যন্ত ঘটে চলছে সেই জায়গায়। এবং এই হয়তো বা এটা ওনারা মনে করে, বুদ্ধিস্টরা মনে করে যে ওরা মানে আত্মা হয়তো বা কষ্ট পাওয়া আত্মা হয়তো বা এখানে বসে বসে মানুষকে বলছে বা জানান দিতে চাচ্ছে তাকে প্রপারলি ক্রিমেশন করা হয় না কিছু একটা। কিন্তু আমার আত্মা তো আসলে ভাই, আমি কিভাবে আত্মার ডেফিনেশন দেবো? আমার কাছে মানুষটা জিন্দারা করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ তিনজনকে অনেক ধন্যবাদ। এবং আবারও সময় পেলে একসাথে তিনজনের ঘটনা শুনবো আমরা, সেটা আশা করছি। চলে যাবো আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমাম হোসেন, জগন্নাথ ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্কে পড়ছি। তো আমি ঢাকা ওয়ারি থেকে আসছি। জি প্লিজ। আচ্ছা, ঘটনাটা হচ্ছে কি 2011 সালে, যখন আমি হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম দিচ্ছি মেট্রোপলিটন কলেজে। আমি তখন স্টুডেন্ট ছিলাম। তো ফার্স্ট ইয়ারের এক্সাম, ফাইনাল এক্সাম শেষ হবে, মানে একেবারে শেষ মুহূর্তে আমাদের ভ্যাকেশন শুরু হবে। প্রায় 1 মাস 5 দিনের একটা ভ্যাকেশন শুরু হওয়ার কথা ছিল। তো এর পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে গিয়ে আমার ক্লাসমেট ছিল, তো বলতেছে বন্ধু ঢাকায় বসে আর কি করবি, এক কাজ কর, তুই আমার গ্রামের বাড়ি আমার সাথে চল, কয়েকদিন ঘুরে আসবি। আমি বললাম যে আসলে কখনো তো এভাবে ঢাকার বাইরে যাওয়া হয় না ফ্যামিলি ছাড়া, এক কাজ করে আমি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলিকে বলি, বাবা আব্বা আমাকে বলি।
তখন হচ্ছে গিয়ে ও বলছে আচ্ছা ঠিক আছে তুই আমাকে জানাইস, আমি ততক্ষণে চলে গেলাম। তো বগুড়া চলে গেলাম, বগুড়া হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট, বগুড়া চলে গেলাম। আমি হচ্ছে বাসায় কনভিন্স করে করার পর হচ্ছে গিয়ে রাজি করার পর হচ্ছে গিয়ে আমি ওকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে বন্ধু ঠিক আছে আমি অমুক দিন আসবো। তো ওকে বললো যে ঠিক আছে ভালো হয় তুই আস, আর ওই দিন রাত্রেই এরপর দিন রাত্রে একটা যাত্রাপালা আছে আমাদের এখানে বাজারে, দেখতে পারলি। তাহলে ওকে ফাইন। তো যেদিন যাব তার আগের দিন মানে আমার বিকেলে যাওয়ার কথা ছিল, ওই দিন আর কি সকাল থেকে তো অনেকের হয়তো বা মনে আছে কিনা জানি না, 2011 সালে তখন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল ঢাকা শহরে, এবং সব দিকেই ইলেকট্রিসিটি ছিল না। ইলেকট্রিসিটি না থাকার কারণে হচ্ছে আমার মোবাইলটা চার্জ দিতে পারি নাই, এবং একটা ডেড মোবাইল নিয়ে তো আর আমি এক জায়গায় যেতে পারি না, তার সাথে তো আমি আর যোগাযোগটাও করতে পারবো না। যার কারণে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে কী করবো। পরবর্তীতে আমি আর আসলে যাওয়াই হয় নাই। তো এদিক থেকে আমার ফ্রেন্ড ও গ্রামেই আমার ফ্রেন্ড হচ্ছে আমার যাওয়ার প্রস্তুতি, আমাকে রিসিভ করার প্রস্তুতি নিচ্ছে। ওর একটা ফ্রেন্ডকে বলে রাখছে, মানে আমার ফ্রেন্ডের নাম মাসুদ, ওর এক ফ্রেন্ডকে বলে রাখছে সুমনকে, যে বন্ধু আমার ফ্রেন্ড আজকে রাত্রে আসবে, চলো আমরা দুজন হচ্ছে রাত্রে ওকে রিসিভ করে নিয়ে আসি, রাত 10টা বাজে আসবে। তো ওর ফ্রেন্ড বলে ওকে ফাইন ঠিক আছে। রাত 10টা যখন বাজে তখন ওর ফ্রেন্ড সুমন আমার ফ্রেন্ডকে বাড়ি থেকে নিল, নেওয়ার পর হচ্ছে বলছে বন্ধু চলো তোমার ফ্রেন্ডের তো টাইম হয়ে গেছে আসার, এক কাজ করি আমরা চলো বাজার দিয়ে যাই, ও তো বাস স্ট্যান্ডে হয়তো আমাদের আগেই চলে আসবে। তো আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড দুজন হচ্ছে হাঁটা শুরু করলো। এখন ওর ফ্রেন্ড বলতেছে ঠিক আছে বন্ধু এক কাজ করি আমরা রাস্তা দিয়ে না গিয়ে আমরা হচ্ছে বিল দিয়ে যাই, কারণ হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের তো তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু আমরা তো রাস্তা দিয়ে গেলে আমাদের লেট হয়ে যেতে পারে, আর এখন তো আমরা রিক্সা পাবো না গ্রামে, তো যেহেতু এখন 10টা মানে অনেক টাইম। তো পরবর্তীতে ও বললো যে আমার ফ্রেন্ড বললো যে ওকে ফাইন ঠিক আছে চলো আমরা তাহলে এক কাজ করি বিল দিয়ে হাঁটা শুরু করি। তো দুজন হাঁটতেছে এক পর্যায়ে হচ্ছে আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে সুমনকে বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন টপিক্স নিয়ে কথা বলতেছে, বাট ওর ফ্রেন্ড হচ্ছে গিয়ে কোনো কথার রেসপন্স করতেছে ভালোভাবে, কিন্তু কোনো কথার রেসপন্স করতেছে না। তো আমার ফ্রেন্ড অ্যাজ ইউজুয়াল ছেড়ে নিল, রিসিভ করলো। তো হাঁটার এক পর্যায়ে মাঝখানে যখন চলে আসলো বিলের, তারা হচ্ছে গিয়ে দূর থেকে দেখতে পেলো একটা জলসা বসে আছে। জলসা বলতে হচ্ছে গিয়ে কেরোসিন দিয়ে কুপি জ্বালিয়ে কিছু মানুষ বৃত্তাকার সার্কেল হয়ে চারপাশে বসে আছে। তখন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের যে ফ্রেন্ড সুমন সে বলতেছে বন্ধু চলো আমরা দেখি এখানে কি হচ্ছে। তো আমার ফ্রেন্ড বললো যে দেখো আমার ফ্রেন্ডের টাইম হয়ে গেছে, মানে আমার কথা বলতেছে ওর তো টাইম হয়ে গেছে আসার, আমাদের তো যাওয়া উচিত। তো কি হচ্ছে না হচ্ছে না দেখার বিষয় বা না দেখাই বেটার, কারণ হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে তান্ত্রিক বা এসব ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে, তারা রাতের এই সময়গুলোতে একেবারে খোলা ফিল্ডে বা হচ্ছে এইসব জায়গায় এসে তারা তাদের ধ্যান ধারণাগুলো কন্টিনিউ করে বা প্র্যাকটিস করে। তো আমার ফ্রেন্ড বলতেছে না ঠিক আছে তবু আমরা একটু দেখি। তখন তারা হচ্ছে দূর থেকে দেখতেছে যে কিছু লোক বসে আছে, এবং একজনকে মনে হচ্ছে তাদের অ্যাটিটিউডে যে সে লিডার, তার আশেপাশে গুলো মনে হচ্ছে তারা শিষ্য, সে তাদেরকে লিড দিচ্ছে এবং কিছু কথা বলতেছে যে ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে যখন পরবর্তীতে ঢাকা এসে ঘটনাটা শেয়ার করে সে আমাকে বলছে বন্ধু এই ল্যাঙ্গুয়েজ কেউ বুঝবে না বাংলাদেশের কোনো মানুষ, এটা আমি অন্তর্ভুক্ত শিওর, মানে বাংলা ভাষার কাছাকাছি কোনো ল্যাঙ্গুয়েজ না। এক পর্যায়ে হচ্ছে কি তারা আরো ক্লোজ গিয়ে দেখতেছে যে হচ্ছে তারা কিছু মন্ত্রযন্ত্র পড়তেছে। তো আমার ফ্রেন্ড মানে সুমন বলতেছে বন্ধু চলো বসি কিছুক্ষণ দেখি। আমার ফ্রেন্ড তখন না করলো যে না বন্ধু দেখো ইমাম আসার টাইম হয়ে গেছে, ও কথা আমি আনতে রিসিভ করতে হবে, তো এসে বসে আছে আর গ্রামের জায়গা একটা এলাকা ও চিনে না যায় না এত রাত। তখন ওর ফ্রেন্ড বলতেছে না একটু দেখি না চলো, মানে আগ্রহটা বেশি দেখাচ্ছে সুমন ওর ফ্রেন্ড। তখন হচ্ছে কি হঠাৎ করে আমার ফ্রেন্ড দেখা যাচ্ছে ফার্স্ট টাইম যখন ও নোটিস করলো যে মানে একজন লোক মানে শিষ্যদের মধ্যে একজন সে হচ্ছে কি নিজের আঙ্গুল পায়ের আঙ্গুল নিজেই ছিঁড়ে পাশে রাখতেছে। মানে আপনার জিনিসটা কতটা উইয়ার্ড হতে পারে সে বুঝে যে আমার সামনে একজন ব্যক্তি সে হচ্ছে কি নিজের পায়ের আঙ্গুল বা হাতের আঙ্গুল মটকে খুলতেছে, আমরা যেরকম মুরগি বা হাড্ডি খাই এটা কিছু। তখন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ডকে নোটিস করে বন্ধু দেখো জিনিসটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। তখন বলছে আর না দেখি আর কোনো ব্যাপার না, কি হয়েছে কোনো প্রবলেম তোমার কি হয়েছে। তখন হচ্ছে গিয়ে ধীরে ধীরে জিনিসটা বাড়তেছে, একজন দুজন করে প্রত্যেকটা শিষ্য এই এখন হচ্ছে গিয়ে সবাই নিজেদের হাতের আঙ্গুল ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল খুলতেছে, মানে মটকি খুলে পাশে রাখতেছে। তখন জিনিসটা আমার ফ্রেন্ড কিন্তু যথেষ্ট সমস্যা, আমি কলেজ লাইফে ওকে 1 বছর যতটুকু দেখলাম যথেষ্ট সমস্যা, এইসব বিষয়ে খুব একটা বিষয় হয় না, নার্ভাস হয়ে যায় না। বাট ও আমাকে যখন বলে যে বন্ধু আমি এই সময়টা এসে তখন আমি নিজেকে ঠিক করতে পারি। তখন আমার ফ্রেন্ডকে আমি ধরলাম, মানে মাসুদ তার ফ্রেন্ডকে ধরে
টান দিয়ে বলে যে চলো এখানে থাকা দরকার নেই, চলো আমরা চলে যাই, আমার ফ্রেন্ডে আসা টাইম গেছে। তখন যখন এই যে ওর ফ্রেন্ডকে ধরে আসতে নেবে তখন এসে দেখতেছি যে যেহেতু লিডার টাইপের, আমি প্রথমে যার কথা বলছিলাম সে তার অ্যাটিটিউডে মনে হচ্ছে লিডার টাইপের, মানে সে লিড দিচ্ছে এই জলসার আগে। সে আবার নিজেই নিজের আঙ্গুল এবং পা হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল ছিঁড়ে এবার সে আর বাসা রাখতেছে না, খাচ্ছে। তখন আমার ফ্রেন্ড মোটামুটি ভালোভাবে ভয় পেয়ে যায় এবং তাদের এই কর্মকাণ্ডগুলো দেখে আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে মানে সুমনকে বলে যে বন্ধু আমার আর মনে হয় না আর এখানে থাকার কোনো প্রয়োজন আছে, আর এরপরেও কি তুমি বলবা জিনিসটা স্বাভাবিক। তখন আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে সুমন বলতেছে কেন তাদের ঘটনা কি মানে তাদের এই অ্যাক্টিভিটিস কি আমার থেকেও মানে আমার থেকেও বেশি ভৌতিক। তখন আমার ফ্রেন্ড বলতেছে মানে আমার ফ্রেন্ডের সামনেই সুমন এবার নিজের আঙ্গুল নিজে বা হাতের আঙ্গুল নিজে ছিঁড়ে বলতেছে এটা তো কোনো ব্যাপার না। মানে এবারে আমার ফ্রেন্ড বুঝতে পারছে যে দ্যাট ওয়াজ নট সুমন, এটা সুমন ছিল না, যে সুমন হচ্ছে কি ওকে নিয়ে বাজারে যাওয়ার কথা ছিল। তখন সে দৌড় দেয়, একবার যে দৌড় দেওয়া হচ্ছে কি মানে রাস্তা ওঠার ঠিক আগ মুহূর্তে সে খেজুর গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। সকালে হচ্ছে গিয়ে সে নিজেকে মানে আবিষ্কার করে নিজের বিছানার মধ্যে আশেপাশে মানুষ জড়ো হয়ে বসে আছে। তখন সবাই জিজ্ঞেস করতেছে আচ্ছা বাবা তুমি রাত্রে বেরোয়েছিলে, তোমার ফ্রেন্ড আসবে বাজার থেকে রিসিভ করবে তাকে বাড়িতে আমরা এটা বলে বেরোইছো, কিন্তু তুমি তো তোমাকে আমরা পুকুরের মধ্যে দিলাম কেন? তোমার পুরো হোল বডি পুকুরের মধ্যে ছিল, জাস্ট মাথার উপরে ছিল, মানে কিনারের মধ্যে পুরো হোল বডি পুকুরে পানিতে এবং মাথার উপরে। তোমরা বলতেছিল না আমি তো হচ্ছে গিয়ে ঠিক আছে আমি একটা প্রবলেম ফেস করছি, আমি তোমাদেরকে এটা বলবো পরে, কিন্তু আমি এই ধরনের কোনো সিচুয়েশনের মধ্যে ছিলাম না যে আমাকে পুকুরে যেতে হবে। আর আমি একটা খেজুর গাছের সাথে বাড়ি খাইছি, এই পুত্রকে কিন্তু আমার মনে আছে। তখন তারা বলছে না আমরা হচ্ছে তোমাকে এইভাবে পাইলাম এবং মোটামুটি তোমার মাথাটা ওই পুকুরের কিনারে যে কাদা থাকে সে কাদাটা মোটামুটি বেড়েছিল। এই হচ্ছে কি ঘটনা আছে ভাই। এবং পরবর্তী আমার ফ্রেন্ড আমাকে পরবর্তীতে আমি ওকে পরের দিন সকালে ফোন দিছি যেহেতু আমি আসতে হলে সরি আমি আজকে আসবো, তখন ও বলতেছে না আসার দরকার নেই, আমরা হচ্ছে গিয়ে আমি তোকে ঢাকা এসে কিছু কথা বলবো। এই হচ্ছে বন্ধু আমার বন্ধুর ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনি প্লিজ একটু আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন সিঙ্গিপুর থেকে। আমি ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ মিস্টার অভিকে, যিনি আমাকে এখানে আসার জন্য উৎসাহিত দিয়েছেন। ঘটনাটা আমার নানার কাছ থেকে শোনা। উনি গ্রামের মানুষ, উনি মাঝে মাঝে ওনার মাছ মারার খুব শখ ছিল। উনি বিভিন্ন জায়গায় মাছ মারার উৎসব হলে উনি বিভিন্ন জায়গায় মাছ মারতে যেত। তো ভালো কথা, এইভাবে উনি বিভিন্ন জায়গায় যেত। তো একদিন উনি হঠাৎ করে মাছ মারতে গেছে, তো যাওয়ার পর উনি বাসায় এসে মন খারাপ করে বসে আছে। তো মন খারাপ করে বসে আছে, মন খারাপ করে বসে থাকার পরে ওনার দাদা এটা হচ্ছে এই জন্য আমি মন খারাপ করে বসে আছি। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা ব্যাপার বলি, তুই যদি এটা করতে পারিস তাহলে হচ্ছে তুই অনেক মাছ মারতে পারবি। তো ঠিক আছে, তো আমার নানা বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে এটা শিখিয়ে দাও। তো উনি বললো যে তুই একটা কাজ করবি, তুই একটা যুবতী হিন্দু মেয়ে যে মারা গেছে তার শ্মশানে যখন তাকে পোড়ানো হবে, তুই ওইখান থেকে তার লাশ এর যে পোড়ানোর পরে যে বাঁশ থাকে, কাঁচা বাঁশ আর হচ্ছে ওই সিঁদুরটা তুই নিয়ে আসবি, যে কোনো একটা চাঁদ রাতটা। তো ভালো কথা, আমার নানা এইভাবে খুঁজতে থাকে যে কবে মারা যায়, এখানে নোটিশে থাকে। তো একটা সময় দেখা যায় কি যে আপনার বেশ কিছুদিনের মধ্যেই একটা মেয়ে মারা যায়। তো উনি জানতে পারে, জানার পরে উনি খোঁজ নেন যে কোন শ্মশানে হচ্ছে ওনাকে এইভাবে পোড়ানো হয়েছে। তো একটা মিনিটে উনি কি করলো, একদিন রাতে চাঁদ রাতে উনি গেল। যাওয়ার পর এটার প্রথম যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে ওনাকে পুরো শরীরে কোনো কাপড় রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না, সেই অবস্থা হচ্ছে ওনাকে যে ওই বাসটা নিয়ে আসতে হবে। তো উনি কথা মতো ওইভাবে গেল। তো যাওয়ার পরে উনি যখন শ্মশানের কাছে এলো তখন এমনি তো ভয় লাগে, উনি ভয়ে গেল। তো যাওয়ার পরে তারপরে উনি ওনার মনে যথেষ্ট সাহস রাখলো। তো যাওয়ার পরে উনি যখন বাসটা ধরে টান দিল তখন হচ্ছে ওনাকে বললো এই কি করলো, ওই বাসটা ধরে উনি জোরে টান দিল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস। আর বিভিন্ন ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে প্রাণীগুলো ওনাকে ভয় দেখায়। তো ওনার ডানা ওনাকে বলে দিয়েছিল যে যেটাই হোক আর যাই হোক তুই পিছন দিকে তাকাবি না। তো উনি ওইভাবে সুন্দর করে ওনার বাসটা নিয়ে আর ওই সিঁদুরের কৌটাটা নিয়ে উনি বাড়িতে চলে আসলো। তো আসার পর ওনার প্রয়োজন মতো যতটুকু দরকার হয় উনি ততটুকু রেখে বাকিটা হচ্ছে ওনাদের বাড়ির পাশে একটা জাম গাছ ছিল, সেই জাম গাছের ডালে উনি ঝুলায় রাখছে। তো রাখার পরে উনি রীতিমতো যেটা করে মানুষ হাত পাও ধুয়ে সুন্দর করে হচ্ছে উনি শুতে গেল। শুতে যাওয়ার পরে উনি নোটিস করতেছে যে ওনাকে ডাকতেছে যে এই তুই আমাকে এখানে রেখে গেছিস, তোর সাথে আমাকে কেন নিলি না, তুই আমাকে নিয়ে যা, এই তুই আমাকে নিয়ে যা। তো ওনার আম্মা শুয়েছিল, তো ওনার আম্মা এটা নোটিস করলো। নোটিস করার পরে ওনাকে ডাক দিল, এই তুই কোত্থেকে কি নিয়ে আসছিস, এখন তোকে ডাকতেছে, তুই বল আমাকে। তো ওনার আম্মাকে উনি সবকিছু খুলে বললো। তো খুলে বলার পরে উনি হচ্ছে কি করলো, তো ওনার আম্মা বললো যে তুই সকালে যে করে হোক ওইটাকে তুই রেখে আসবি, যেখান থেকে এনেছিস সেখান থেকে রেখে আসবি। তো ভালো কথা, উনি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়ির বাসায় আছে মধুমতি নদী,
সেই মধুমতি নদীতে ওই বাঁশটাকে হচ্ছে আপনার ভাসাই দিল। তো ভাসাই দেওয়ার পরে ওই বাঁশটা হচ্ছে মধুমতি দিয়ে যাচ্ছিল। অবশ্যই ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা, যে বাঁশটা ওনাকে রাখতেছিল, উনি শুনতে পাচ্ছিল এই তুই আমাকে কেন ভাসাই দিলি, এই তুই আমাকে কেন প্রয়োজন, ওইটা দিয়ে উনি মাছ মারার হচ্ছে মাছ মারতে চলে গেল। তো এইভাবে মাছ মারতে যায়। তো যাওয়ার পরে উনি একটা জিনিস খেয়াল করে কি, যখনই উনি ঘিরা পানি থেকে একটু মাজা পানির দিকে আসে তখনই দেখে যে কে যেন ওনার পা ধরে টান দেয়, কে যেন ওনাকে ওই পোলা ধরে টান দেয়, উনি ওইটাকে ধরে রাখতে পারে না। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর উনি খুব ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পর উনি হচ্ছে ওনার দাদার কাছে এসে শেয়ার করে। তো উনি বললো কি যে এটা তোর ক্ষতি হতে পারে, তুই একটা কাজ কর, তুই এটা নষ্ট করে ফেল। তো তারপরে কি করলো, উনি ওইটা নষ্ট করে ফেললো। এই ছিল। আমি রাসেল আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের উপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি মাহমুদ শোয়েব। আমি আজকে একটি ঘটনা বলতে এসেছি। এটা অনেক ভয়ঙ্কর ঘটনা। এটি মূলত এমন একটি ঘটনা যা ইসলামিক রোকাইয়া কেন্দ্রিক। ঘটনাটি এভাবে লিখেছেন তিনি যে এক দম্পতিকে নিয়ে এই ঘটনা। ভাইয়া, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছিল। স্ত্রী তার স্বামীকে এবং তার সংসারকে প্রচন্ড ঘৃণা করতে শুরু করে। যদিও আগে তাদের সম্পর্ক খুব ভালো ছিল এবং স্বামীর মনে হলো এটা স্বাভাবিক নয়, হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক হতে পারে। তবে এটাতে যে একটা খারাপ প্রভাব পড়েছে এটা আমরা প্রথমে বুঝে গিয়েছি। তো ভাইয়া, এই যে কালো জাদুর ভিতরে যে মানুষ পড়ে যায়, বা এটা তো একটা মানুষকে আনরিচ করার জন্য তো এই কালো জাদুগুলো করা হয়। তো ভাইয়া, এই কালো জাদু থেকে কিভাবে একটা মানুষ সফলকাম হতে পারে, এটারই একটা ঘটনা আমি এখন শোনাতে যাচ্ছি। তো ভাইয়া, ওই স্বামী তখন স্ত্রীকে নিয়ে একজন আলেমের কাছে যান এবং তিনি কোরআনের আয়াত পাঠ করে চিকিৎসা করে এবং কিছু চিকিৎসার সময় স্ত্রী বেহুশ হয়ে যায় এবং তার ভিতর থেকে একটা অলৌকিক জিন কথা বলতে শুরু করে। আলেম তাকে জিজ্ঞাসা করলেন। তখন জিনটি বললেন সে এক জাদুকরের নির্দেশে এসেছে এই স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স অর্থাৎ বিচ্ছেদ ঘটানোর জন্য। জিনটি কোনোভাবেই ওই মেয়ের দেহ থেকে বের হতে রাজি হচ্ছিল না। আলেম অনেক কষ্ট, অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। শেষে জিনটি একটি শর্ত দেয়, যদি স্বামী আর স্ত্রীকে এক তালাক দিয়ে দেন তবে সে তার স্ত্রীকে ছেড়ে চলে যাবে। স্বামী স্ত্রীকে বাঁচাতে এবং সম্পর্ক সাময়িকভাবে ঠিক করার জন্য অত্যন্ত দুঃখের সাথে সেই শর্ত মেনে নেন এবং স্ত্রীকে এক তালাক দেন। তালাকের পর মহিলাটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এবং তাদের জীবনে স্বাভাবিক হয়ে আসেন। কিন্তু মাত্র এক সপ্তাহ পর, এক সপ্তাহ পরে তার উপর আবার সেই পুরনো অসুস্থতা ফিরে আসে, অর্থাৎ জিনটি আবার ফিরে আসে। এইবার তখন স্বামী আরো স্ত্রীকে নিয়ে আরো একজন আলেমের কাছে যান এবং দ্বিতীয় আলেম কোরআনের আয়াত পাঠ করতে শুরু করলেন এবং আবারও জিনটি কথা বলা শুরু করলো। আলেম তার নাম জানতে চাইলে সে বলে আমার নাম শাকওয়ান এবং তিনি ধর্মে একজন খ্রিস্টান। এবং সে আবার জানায় যে স্বামী আর স্ত্রীর যে বিচ্ছেদের উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। আলেম তখন থেকে জোর না করেই ইসলাম গ্রহণের প্রস্তাব দেন। দীর্ঘ কথোপকথনের পর সেই জিন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। জিনটি মুসলমান হওয়ার পর আলেম তাকে বের হয়ে যেতে বলেন এবং জিনটি তখন ভয় পেয়ে বলে সে যদি এখন এখান থেকে বের হয়ে যায় তবে তার খ্রিস্টান জিন সঙ্গীরা তাকে মেরে ফেলবে। আলেম তখন তাকে অভয় দেন এবং বলেন যে
এখন যেহেতু তুমি মুসলমান হয়ে গিয়েছো বা হয়েছো, তার আর ভয় নেই। এই ঘটনার পর জিনটি সেই মহিলাকে ছেড়ে যায় এবং মহিলাটি পুরোপুরি সুস্থ হয়। এইটা একজন লিসেনার আমাকে পাঠিয়েছিল যে ভাইয়া আমার এই ছোট ঘটনাটি পড়বেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে বাস্তব একটা ঘটনায় আসব, যেটা আজকে আমার সাথে আছে। যে যার নাম আপনারা আমার কিছু ভিডিওতে তার কণ্ঠে অনেক ঘটনা শুনেছেন এবং মাঝে মাঝে সে ভূত.com-এও যায়। আপনারা সবাই অথবা তাকে চেনেন, তার নাম শাহাদত, বগুড়ার নারুলি থেকে এসেছে এবং তিনি আজকে একটা মসজিদের জিন কেন্দ্রিক ঘটনা বলবেন। অনেক সময় আছে না যে, আচ্ছা আমরা এই ঘটনাটি পরে শুনবো, তাই না? আপনার যে প্রথমে একটা ঘটনা ছিল সেই ঘটনা দিয়ে শুরু করবেন। কোথা থেকে এসেছেন, নাম কি আবারও বলবেন চেনার সুবিধার্থে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহাদত হোসেন। আমি বগুড়া নারুলি থেকে এসেছি। এর প্রথমে একটা ঘটনা বলেছিলাম আমার সঙ্গে ঘটে যাওয়া, গাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা, হৃদয় বিদারক একটা ঘটনা। আমি আবার ছোট্ট একটা ঘটনা, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি বলবো। এটা আসলে একটা মসজিদ কেন্দ্র করে। ঠিক আমরা শবে বরাতের রাতে, আসলে শবে বরাতের রাতে সাধারণত সবাই আমরা মসজিদে রাত জেগে ইবাদত করি। আমার বয়স বেশি না, তখন প্রায় 17 কি 18 বছর বয়স। তখন আমাদের মানে ইচ্ছা ছিল যে আমরা শবে বরাতের রাতে কেউ বাসায় যাব না, মসজিদে নামাজ কালাম করব, ইবাদত বন্দেগী করব। এই উদ্দেশ্য নিয়ে আমরা এশারের নামাজ পর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই একসঙ্গে, মোটামুটি 4-5 জন আমরা একসঙ্গে বাসা থেকে বের হই। সারা রাত আমরা নামাজ পড়বো, ইবাদত করবো মসজিদে, এই উদ্দেশ্যে সাহেব ভাইয়া। আমরা মসজিদে অবস্থান করি, নামাজ পড়তেছিলাম। পড়তে পড়তে প্রায় অনেকটাই ক্লান্ত, নিচতলায় থাকতে থাকতে হঠাৎ করে কেন জানি ইচ্ছা থাকলো আমরা একটু উপরতলায় যাই। আমাদের মসজিদ তো 3 তলা, আমরা 2 তলায় গিয়ে নামাজ পড়বো, এরকম একটা ইচ্ছা পোষণ করলাম। আমরা সবাই এক পর্যায়ে চলে গেছি মসজিদে, 2য় তলায় উঠলাম, উঠে নামাজ পড়লাম। মোটামুটি রাত 1টা বাজে, 1টার মতো বাজে। তো এই সময় আমি নামাজ পড়তেছিলাম। মানে এই শবে বরাতের রাত্রে শুধু মানুষরা ইবাদত করে না, এখানে কিন্তু জিনেরাও ইবাদত করে এবং তাদের সাথে যদি কেউ আচরণ বিধি লঙ্ঘন করে, জিনেরা তাদেরকে পানিশমেন্ট দেয়, এমন একটা আমি মুরব্বীদের কাছে শুনেছিলাম। সেই ঘটনা কিন্তু কি আপনার ঘটনা নাকি? জি জি, এরকমই কিছু একটা, কিন্তু আসলে আমাদের ক্ষতি করেনি, সামান্য একটু ভয় দেখাইছিল আর কি। সে ভয়ের কারণটা আমি বলতেছি, আমি বিস্তারিত ভাবে বলতেছি। তো আমি ইবাদত নামাজ পড়তেছিলাম, নামাজ পড়তে পড়তে দেখি আমরা 5 জন ছিলাম। 5 জন থেকে একজন করে নিচে নেমে যাচ্ছিল। তো আমাদের মসজিদের সাইড দিয়ে বয়ে গেছে করতোয়া নদী, করতোয়া নদীর সঙ্গেই আমাদের মসজিদ। আর আমাদের মসজিদ এখন তো অনেক উন্নত হয়েছে, আশেপাশে বাড়িঘর হয়ে গেছে। তো সেই সময় সাহেব ভাইয়া, সেই সময় আমাদের মসজিদটা ছিল একটা ঘন জঙ্গলের মতো, মসজিদের প্রায় 4 সাইডে 3 সাইড ছিল জঙ্গল। হ্যাঁ, জঙ্গল দিয়ে বাড়িঘর খুবই কম, মসজিদের যাইতে একটা ভয় ভয়। আমি শুনেছিলাম যে আপনারা যেখানে অবস্থান করেন মাঝখান দিয়ে নাকি করতোয়া নদীর ওই পাশে যেতে হলে, এই পাশে একটা গ্রাম, ওই পাশে একটা গ্রাম, ওই পাশে যেতে নাকি এক নৌকা ইউজ করতে হয়। জি জি জি, হ্যাঁ জি, নৌকা ছিল। তো আমার মসজিদের আমরা 2তলায় উঠছেই সিঁড়ি বরাবর বড় একটা কদম গাছ পড়তো। একটা কদম গাছ ছিল মসজিদের সঙ্গে। কদম গাছ ঘিরে অনেক
অনেক ঘটনা আছে, সেটা আমি আজকে বলবো না, আমি বলবো একদিন ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো বলার। তো আজকে মসজিদের এই বিষয়টা আমি বলি। তো মানে শুনশান একটা পরিবেশ, মানে বাতাসের শব্দটাও কেন জানি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে। তো এই অবস্থায় এক এক করে সবাই নামাজ শেষ করেই নিচে চলে যাচ্ছে। তো আমি নামাজ পড়তে আসি। তো এক পর্যায়ে আমি প্রায় একা হয়ে যাই, মানে দোতলায় আমি একা, ছোট মানুষ আমি, আসলে মানে আমার ভিতরে অন্যরকম একটা ফিল কাজ করতেছিল। আমি নামাজ মাত্র শুরু করছি, প্রথম রাকাতে আমার সঙ্গে কেউ নাই। আমি প্রথম রাকাত শুরু করার সঙ্গে আমার সাথে যে বন্ধু ছিল ও দৌড়ে পালাই যায়। তো তারপরে মানে আমি কেন যেন লক্ষ্য করলাম যে আমি যে ফ্যানটা চলতেছিল ভাইয়া, এই ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে আমার বন্ধুরা হয়তো বা আমাকে হ্যারাসিয়েশন করার জন্য আমাকে ডিস্টার্ব করতেছে, মানে ফ্যান বন্ধ করতেছে এরকম। ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক ফ্যান একটু পরে আবার চালু হয়ে যাচ্ছে, এরকম করতে করতে তো আমি তো ভয়ে কাজ করতেছি। আর আমি তো নামাজ রেখে আর কি যাইতেও পারতেছি না, উঠে যে যাবো নামাজ ছেড়ে, এইরকম আমি ছেড়ে যাইতে পারতেছি না। আমি চেষ্টা করতেছি নামাজটাকে শর্ট করার জন্য। তো এই অবস্থায় তারপরে দেখি একবার লাইট বন্ধ হয়ে গেল, আবার লাইট, হ্যাঁ একবার লাইট অফ হচ্ছে, একবার ফ্যান অফ হচ্ছে। মনের ভিতরে একটা আমার কেমন জানি শরীরটা ঘেমে যাচ্ছে, অস্বস্তি ভাব হচ্ছে। মসজিদের উপর তলায় একা একা নামাজ পড়া, আবার তারপরেও হচ্ছে যে মানে আমাদের নদী থেকে একটু দূরেই শ্মশান। এটি একটা ভয়ঙ্কর বিষয়, এখানে আসলে ভয় লাগারই বিষয়। তারপর পুরো রুমটা একা যখন বলছেন, আসলে আমার শরীরের লোমটা দাঁড়িয়ে গিয়েছিল। আসলে মানে হয়তো আপনাদেরকে জিন কোন সতর্কতা দিচ্ছিল যে উপরতলাটা ছেড়ে দাও, নিচে তো আমরা জি। তো আমি ভাবতেছিলাম যে আমার বন্ধু বান্ধব হয়তো বা ডিস্টার্ব করতেছে। তো আমি নামাজ কোন রকম শেষ করলাম, শেষ করে ডান পাশে সালাম ফিরে বাম পাশে সালাম ফেরানোর পরেই দেখলাম যে আমার সামনে থেকে কি যেন একটা উঠে গেল, মানে একদম কোনায় কালো একটা ছায়ার মতো কি যেন একটা উঠে চলে গেল, চোখ পড়া মাত্র উঠে চলে গেল। মানে ওখানে আমি সেন্সলেস হয়ে যাব না, মানে কি আমি নিজে বুঝতে পারতেছি না। আমি শুধু এক দৌড়ে মসজিদের দোতলা থেকে নিচতলায় আসার পরে দেখি যে আমার সঙ্গে যে 4 জন বন্ধু ছিল, আমরা মোটে 5 জনে ছিলাম, আমার সঙ্গে যে 4 জন বন্ধু ছিল এই 4 জনের নাই, আমি আসলে বলবো কি শহীদ ভাইয়া, সালাম ফেরানোর পরে আমি ওখানে 2 সেকেন্ডের সময় দিই, সালাম ফেরানোর পরে আমার চোখে শুধু পড়ছে যে একটা ছায়া উঠে গেল, আমি ব্যাস অমনি দৌড়ে নিচতলায় চলে আসছে। আর এত তাড়াতাড়ি একটা মানুষও যদি ওখানে থাকে, তো এত তাড়াতাড়ি দৌড়ে মসজিদ থেকে বের হয়ে যে রাস্তা দিকে চলে যাবে, এটা কখনোই সম্ভব না, এটা একদম ইম্পসিবল। দেখতে পারেন না, আমি নিচে এসে দেখি আমার বন্ধুরা আসলে কেউ নাই, মসজিদে 2টা লোক নামাজ পড়তেছে ভিতরে, ওনারা সাদা পাঞ্জাবি পরা ছিল, আসলে ওনারা মানুষ ছিল না জিন ছিল। আমি না, মানে আমি একটা ভয়ে ছিলাম, উপর থেকে নিচে এসে দেখি 2টা লোক সাদা কাপড় পরবে, আমার তো আরো ভয়। আমি কি বলবো সাহেব ভাইয়া, মসজিদ থেকে বের হয়ে আর কি দৌড় রাস্তা পর্যন্ত। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি যেটুকু সময় ব্যবধানে রাস্তায় আসছি, আমার যদি বন্ধু বান্ধবেরাও আমার সঙ্গে দৌড়াতো, তারা আমার নজরের ভিতরে থাকতো, কিন্তু আমি রাস্তায় এসেও কাউকে পাইনি। তো হ্যাঁ, আমি শুধু এখান থেকে এক চিৎকার দিয়ে বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে কি হয়েছে আই ডোন্ট নো, এটা আমার জানা ছিল না ভাই। এটা ছিল আমার ছোট্ট একটা ঘটনা। অনেক সুন্দর ঘটনা বলেছেন, ভালো লেগেছে অনেক। আমরা একটি ইমেইল শোনার পরেই আবারও আসছি আমাদের শাহাদুত ভাইয়ার কাছে।
চলুন আমরা সরাসরি একটা ইমেইল শুনে নেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার এই ঘটনাটা ছোট একটা ঘটনা। এই ঘটনাটা আসলে কোনো উইয়ার বা ভৌতিক ঘটনাটা বললে আসলে ভুল হবে। এটা আনসলভ একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে গিয়ে 2012 সালেই আমার হচ্ছে গিয়ে আমার ভাই অ্যাক্সিডেন্ট করার পর হচ্ছে উনি টোটাল 27 দিন হসপিটালাইজড ছিল শ্যামলীতে একটা হসপিটালে, নাম মেনশন করছি না। তো আমাদের হচ্ছে আমরা প্রতিদিন সকালে যেতাম, ভাইয়ের জন্য বাচ্চা নিয়ে যেতাম, রাতে আবার ব্যাক করতাম। আমি আর আব্বা বা আম্মা যেতাম কোনো একজন, আর কন্টিনিউসলি আমার বড় ভাই থাকতো হসপিটালে। তো এক পর্যায়ে হচ্ছে 13তম দিনে এসে, এরকম প্রতিদিন সকালে যাচ্ছি, রাতে চলে আসতেছি। 13তম দিনে এসে রাত্রে ব্যাক করতেছি, রাত বাজে তখন 11টা। তখন গুলিস্তান পুলিশ বাড়িতে আমরা নামলাম বাস থেকে, না নেমে হচ্ছে তখন আমাদের বাসা ছিল বংশালে। তো জাস্ট বাসা যাবো হেঁটে এই। তো আমি হচ্ছে বাস থেকে যখন নামবো, পেছন থেকে আমি ছিলাম, তো আমি আর আব্বা। তো আমি যখন সিট থেকে উঠতে গিয়ে দেখলাম যে জানালা পাশ দিয়ে মানে একটা পলিথিন, একটা কোনো একটা জিনিস মুভ করতেছে, জাস্ট হাতের মতো এরকম একটা কিছু, ছোট বাচ্চার হাত এরকম কিছু একটা হবে। তখন আমি জিনিসটা দেখতেছি আর পেছন থেকে গেটের দিকে আসতেছি বাসের। গেটের দিকে আসলাম, আশা করেছে দেখলাম যে শেষবারের মতো কোনো একটা কিছু নড়াচড়া করে জিনিসটা থেমে গেছে, আর কোনো নড়াচড়া হচ্ছে না, মুভমেন্ট নাই। তো মোটামুটি এতক্ষণ শিওর হলাম যে কোনো একটা বাচ্চা বা কোনো একটা কিছুর হাত হবে এরকম, তো রক্ত মাখা এরকম হবে। তো আমি হচ্ছে পাশে কিছু দোকানদার ছিল, ফল ব্যবসায়িক বা আদার্স কিছু স্টেশনারি দোকান, তারা হচ্ছে এতক্ষণ নোটিস করেন। আমি তাদেরকে ডাকলাম, মামা একটু এদিকে আসেন তো, দেখেন তো পলিথিনে কি। ততক্ষণ পুলিশও আসলো, পাশে যেহেতু পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশও আসলে আমি তারা হচ্ছে গিয়ে একটা লাঠি দিয়ে জিনিসটা পলিথিন থেকে ইয়ে করে দেখলো যে হ্যাঁ এখানে একটা ডেড বডি, ছোট একটা বাচ্চা, যেমন হচ্ছে গিয়ে সদ্য জন্ম নেওয়া, হাফ এন আওয়ার আগে বা 1 ঘন্টা আগে এরকম কিছুক্ষণ আগে জন্ম নিচ্ছে এরকম একটা বাচ্চা। তো মোটামুটি হয়তো এটা আমরা গেস করলাম আর কি, কোনো একটা প্রবলেম বা কোনো ছেলে মেয়ে এটা কিছু একটা হয়ে দিল। তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট তখন 11টা ছবি তুলছি ওই বাচ্চাটার। ছবিটা তুলে আমার হচ্ছে গিয়ে তখন একটা মোবাইল ছিল, মাল্টিমিডিয়া মোবাইল, নট অ্যান্ড্রয়েড। তো ওই মোবাইলে আমার কিছু ফোল্ডার ছিল, যে এটা ফ্যামিলি পিকচার বা হচ্ছে ফ্রেন্ডস পিকচার, এটা হচ্ছে আমার নিজের পিকচার। তো আমার নিজের পিকচার ছিল এখানে আগে থেকে 88টা। আমি ঘটনাটা একটু ইয়ে করে বলতেছি, কারণ হচ্ছে গিয়ে মেন থিমটা এখানে যে 88টা ছবির সাথে আমি আমার 11টা এই বাচ্চার তোলা ছবিটা রাখছি। টোটাল 99টা ছবি রাখার পরে বাসা গেলাম। বাসা যাওয়ার পর থেকে আম্মাকেও বললাম, আম্মা ওদের আফসোস করতেছে, আব্বাও আফসোস করতেছে, আমি নিজেও আফসোস করতেছি। এবং এক পর্যায়ে হচ্ছে কি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যেহেতু টায়ার্ড আছি, ঘুমিয়ে পড়ছি। তো আমার হচ্ছে এখানে একটা ঘটনা বলে, আমি তখন ইংলিশ স্পোকেন করতাম একটা কোচিং সেন্টারে। প্রতিদিন 8টা বাজে আমার কোচিংটা ছিল, আমি 8টা বাজে আমার ক্লাস ছিল, 7টা বাজে আমার অ্যালার্ম দেওয়া ছিল। এটা প্রতিদিন অটো মানে এভরিডে দেওয়া ছিল, যখন আমাকে নতুন করে প্রতিদিন দেওয়া লাগতো না, প্রতিদিনই ওটা অটো বাঁচত। ওই দিন রাত্রে হচ্ছে কি আমার মানে নিজের থেকেই যাই না, কোইন্সিডেন্টলি হোক বা ইনসিডেন্টলি হোক, রাতে 3টা বাজে আমার অ্যালার্ম বাজা শুরু করছে। আমি হচ্ছে গিয়ে অবাক হয়ে গেলাম, কিন্তু 3টা বাজে আমি অ্যালার্ম দিই না। আর আমার তো প্রতিদিন এমন না যে আমি অ্যালার্মটা দিচ্ছি, আমাকে একবার অ্যালার্ম দিয়ে রাখছি, প্রতিদিন 7টা বাজে বাজে। 3টা বাজে অ্যালার্ম বাজবে, তো আমি চিন্তা করলাম যে রাতে হয়তো টায়ার্ড ছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে দিয়ে রাখছে, হয়তো এমন হতে পারে। তখন এটা অফ করে ঘুমাইতে যাবো মোবাইলটার পাশে রেখে, তখন আবার ওই বাচ্চার কথা মনে পড়ছে, আফসোস করতেছে, পৃথিবীতে আসলো আবার চলে গেলো, মানে তার তো কোনো দোষ ছিল না। যারা হচ্ছে তাকে আনলো তাদের কি অন্যায়, বা তাদের তো এই অপরাধটা করা উচিত হয় নাই। তখন হচ্ছে চিন্তা করতে করতে আমি আমার মোবাইলটা হাতে নিলাম, নিয়ে ওই ফোল্ডারে গিয়ে দেখি যে সব কিছু ফাইন, এভরিথিং ওয়াজ ওকে। বাট আমার ফোল্ডারে আমার ছবি 88টা আছে, ফ্যামিলি যে পিকচারগুলো সেখানে আছে, ফ্রেন্ডস পিকচার, আদার্স যে প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু এই 11টা ছবি নাই, পুরো মোবাইল থেকে উদয় হয়ে গেছে। এবং আমার ফোল্ডার যেখানে আমি 99টা সহ হয়েছিল, এই 11টা ছবি সহ, সেই 11টা ছবি নাই হয়ে গেছে। তখন আমি হচ্ছে গিয়ে জিনিসটা চিন্তা করলাম যে আচ্ছা হয়তো নিজের কাছে কিছু মনে হচ্ছে। আমি ছিলাম না, ঘুমিয়ে পড়ে সকালে উঠে ভালোভাবে চেক করবো। তখন ঘুমিয়ে গেলাম। মজার বিষয় থেকে আমার ওই দিন কিন্তু সকালে 7টা বাজে আসলে অ্যালার্ম বাজছে অ্যাজ ইউজুয়াল। তখন আচ্ছা উঠলাম, ওঠার পরে ফ্রেশ হয়ে কোচিং দিয়ে যাবো, যেতে যেতে রাস্তা হাঁটতেছে আর মোবাইলটা চেক করছি, দেখতেছি না মোবাইলে ছবি 11টা নাই, বাকি একবারে প্রত্যেকটা ছবি আছে, কোনো এই 11টা ছবি নেই। তো হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে পারভেজ নামে, ও হচ্ছে গিয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে। তো ওকে আমি জিনিসটা শেয়ার করলাম, শেয়ার করার পরে হচ্ছে তো বললো যে বন্ধু এটা আসলে বেসিক্যালি এটা তো আসলে একটা ফেরেশতা, মানে কি বলে মাসুম বাচ্চা, তাদের একটা অস্তিত্ব আছে, ঠিক আছে, পবিত্র। তো এই অস্তিত্বটা তোমার মোবাইলে কোনো এভিডেন্স থাকুক বা হচ্ছে কোনো ডকুমেন্টস থাকুক, এটা কোনো একটা এক্সিস্টেন্স সেটা পছন্দ করে নাই, যার কারণে হয়তো তারা সরাই ফেলছে, এটা সে বললো। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ হতে পারে। আর পাশে হচ্ছে গিয়ে আমাদের এলাকার মসজিদ, সেখানে হচ্ছে গিয়ে আমি হুজুর কাছে জিনিসটা শেয়ার করলাম, একবারে নর্মালি শেয়ার করছি, এত এটা তো কোনো উইয়ার্ড বিষয় না। শেয়ার করার পর আমি বললাম হুজুর এই অবস্থা। তো উনি বলে যে হ্যাঁ এরকম হতে পারে যে তোমার ফ্রেন্ড তোমাকে যেই সলিউশনটা দিলে, এটাই হতে পারে যে তোমার মোবাইলে এটা থাকুক,
করুক এটা আসলে কেউ পছন্দ করে নাই, বা কোনো একটা পক্ষ থেকে, কোনো একটা মহল থেকে, বা কোনো একটা এক্সিস্টেন্স সেটা লাইক করে নাই। তো এরপর আর কি এটা ছিল আমার লাইফে মানে মোটামুটি আনসারেবল একটা ঘটনা। তো এই ছিল রাসেল ভাই, ধন্যবাদ থ্যাংক আপনাকে। ইউ সো মাচ আপনাকে। ঘটনাটা আসলে 1925 সালের তো মাঝামাঝি। আমার স্যারের নাম ছিল আতিক, তিনি ছিলেন আমার অঙ্কের শিক্ষক। এখন একটি প্রাইমারি স্কুল নিয়ে শিক্ষক হিসেবে আছেন। স্যারের দেশে আসলে বাড়ি চাকরি। ঘটনাটা যখন ঘটে স্যার তখন হঠাৎ করেই ওনার সাথে বন্ধ হবে। আমি তখন কিন্তু ফার্স্ট ইয়ার ছাত্র ছিলাম। স্যার চতুর্থ শ্রেণীর এক ছাত্র পড়াতেন গ্রাম থেকে দূর হওয়ার জন্য কাশিমপুর। একটু বেশি হয় কিন্তু কষ্ট হলে স্যার আপনাকে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতেন। রোজ বিকেলে স্যার যখন পড়াতেন কাশিমপুর যখন আবার সন্ধ্যার আগে ফিরে আসতেন নিজ গ্রামে। আমার স্যার কিন্তু গ্রাম এবং কাশিমপুরের গ্রামের মাঝে এক মাইলের উপর ধানের একটা মাঠ রয়েছে। তিনি এগুলো পোশাকে পরিপূর্ণ থাকলে রাতের বেলা কিন্তু একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই, শুধু আদা পাকা রাস্তাটা একেবারে চলে গেছে। সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ার সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলো। সাইকেলটা সমস্যা হলে রিক্সা চাললেন স্যার। আকাশের অবস্থা খারাপ ছিল, থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই আবহাওয়া আসলে স্যার ভাবলেন না গেলেই হতো, ভালো হতো, কিন্তু উপায় নেই, কালকে স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা। আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে অবশ্য স্টুডেন্টের। অবশ্য ভোরবেলা যাওয়া যেত, কিন্তু কালকে আবার স্যার জরুরি কাজে ঢাকা আসবে, এই জন্য আরো স্যারকে যাইতেই হয়েছিল। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, বড় বড় আকৃতির বৃষ্টি। কোনো রকম স্যার ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করল। স্যার একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন কিন্তু উনি ঘড়ির দিকে তাকান না। উনি অঙ্ক করতে করতে কখন যে 10:30 বেজে গেছে উনি টেরই পান। অবশ্য টের পেলে বাকি বাইরে যে পরিমাণে বৃষ্টি ছিল উনি ঘড়ির দিক দেখলে কোনো লাভ ছিল না। ছাত্র বাবা অবশ্য বলছিল যে আপনি আজকে থেকে যান, যাইতে হবে না, কিন্তু স্যার হাসি মুখে বললেন যে না, কালকে আমার দেখা যেতে হবে, আমার আজকে বাসায় যে রাত্রে ব্যাগ বসে ঘুমিয়ে যাইতেই হবে। 11:30টার দিকে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বললে ছাত্ররা উঠান পর্যন্ত আগায় দিয়ে বেরিয়ে গেলেন। চারদিক ঘুরঘুরে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। এক পা দুই পা করে সারাবানের কাছে এসে দাঁড়ালাম। সারাবান মানে কিন্তু সে বনের আশেপাশে কেউ থাকে না, এবং খুব খারাপ বন। বনের সারাবানের পাশেই কিন্তু সীতাখোলা। স্যারের মানে অনেক ভয় লাগতে লাগলো, তবুও স্যার সাহস হলেন না। সীতাকলার কাছে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটা শীতল হিম করে দিয়ে গেল। সাথে সাথে স্যারের শরীর বেশ ভারী হয়ে গেল। স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চলল। বাতাসে কাদামাটির গন্ধ স্যার খোলা রাস্তায় ধরে এগোতে লাগলো। আকাশে কালো মেঘের ফাঁকে মরা চারিদিকে দিয়ে স্যার দিক মোটামুটি হালকা দেখা যাচ্ছে। স্যার হেঁটে চলছে, এমন সময় পিছনে পায়ের শব্দ পেলাম। বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে, তা দেখে পায়ের শব্দ আসতেছে। স্যার পিছনে তাকালো, কোথাও কিচ্ছু নেই। আবার হাঁটতে লাগলো, আরো পিছনে সেই শব্দ। স্যার অবাক হয়ে পিছনে ফিরে তাকালো। এবার দেখলাম একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে। স্যারের থেকে 5-6 হাত দূরে হবে, চুল দুটো সাদা। স্যার কিছুটা ভয় পেয়ে গেল, মনে মনে ভাবলেন এত বড় কুকুর তো জীবনে দেখিনি। স্যার আবার হেঁটে চললেন, পিছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মকটা ভুল হয়ে গেছে, এত রাত্রে না বেরোলেই বোধ হয় ভালো হতো। মনে মনে স্যার ভাবতেছেন যদি একটা মানুষের দেখা পাওয়া যেত। ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। স্যার চমকে গেলেন, পিছনে তাকে দিয়ে কেউ নেই, কুকুরটা নেই, ফাঁকা রাস্তা। রাস্তার দুই পাশের গাছগুলো যেন ভেঙে পড়ছে স্যারের মাথার উপর, অথচ আশেপাশে কোনো বাতাসও নেই। স্যার রাত্রে দ্রুত হাঁটতে লাগলেন, যে এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভিতরে অর্ধেক মাটির উপরে স্যারের দিকে তাকিয়ে আছে। তরুণীর চোখগুলো ছিল সাদা মনে। পিছনে আবার সেই পায়ের শব্দ। স্যার পেছনে তাকাতে দেখে 2-1টা নয়, প্রায় হাজার হাজার স্যারের পেছনে দাঁড়িয়ে আছে। আমার সাহসী স্যার তখন একেবারে সাহস
মিশ্র কুকুরগুলো এখনো মনে হচ্ছে স্যারকে খেতে বিখ্যাত করে দেবে। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়া মুক্তি বাতাসের গতিতে এগিয়ে আসতেছে স্যারের দিকে। খোলা রাস্তাতে অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ছায়ামুক্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়ানো লাশ, সাদা কাপড়ে বাঁধা, পা নেই মাথা নেই। পেছনে কুকুরে ভেসে উঠলো কি ভয়ানক সে হাসি, তার বড় বোঝানো যাবে না। স্যার কি করবে তার ভেবেই পাচ্ছে না। সূর্য বুঝতে পারতেছেন প্রচন্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারতেছেন না। ছায়ামূর্তিটি ঝড়ের ভিতরে ভেসে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসা ভয়ানক হাসির শব্দ। তারপর আর কিচ্ছু মনে নেই স্যার। যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে উনি ধান খেতে মাঠে আবিষ্কার করেন। কালো রোদে ভিজে আছে পুরো শরীরে। রাস্তা থেকে 10 থেকে 20 হাত দূরে স্যার দিকে তাকানো অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের বাজার। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করতেছিলেন এবং আলো ফুটলেই নিজ গ্রামে চলে যান। আসলে বিশ্বাস অবিশ্বাস করা সেটা আপনাদের ইচ্ছা। আমার স্যারের কাছ থেকে এই গল্পটা শোনার আমি আপনাদের কাছে স্যার যেভাবে বলছেন ঠিক সেভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি আছে। আসসালামু আলাইকুম আসল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বিজনেস, সবাইকে শুভেচ্ছা। আমি শেখ নাহিদ হোসেন, পিসিবি মাটিকাটা থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। ঘটনা শোনার আগে আমি একটা সাউন্ড করবো আপনাদেরকে। না, আপনি আপনার ঘটনা আপনাদেরকে জানান। বলতে হবে এই সাউন্ড অ্যাকচুয়ালি কিসের। যাই হোক, আমি আমার গল্পে যাই। 2002 সাল এসএসসি রেজাল্ট দিচ্ছে, আমরা সবাই বন্ধুরা বসে আড্ডা দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, এমন সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিকনিক করব। পিকনিক করার জন্য সব বন্ধুরা আমাদের যা যা ছিল ক্যাপাসিটি সেই অনুপাতে আমরা সব চাঁদা উঠে একসাথে করি এবং আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জায়গা নির্ধারণ করা হয়। সবকিছু অ্যারেঞ্জ করতে করতে রাত 10টা বেজে যায়। এখন আমরা কি করি, যে যার মতো ভাগ হয়ে যায়। কেউ হাঁড়ি পাতিল আনতে কালেক্ট করি, কেউ কাঠ আনতে, কেউ বিছানা আনতে। আপনি মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল? এগুলো আনতে আমরা যে যার মতো আমাদের মতো করে যাই। এর ভিতরে আমি আমার গ্রাম থেকে যেহেতু দূরে, সেহেতু আমাকে আমার একটা বন্ধুর সাথেই দেওয়া হয়। আমি আমার বন্ধুর সাথে গিয়ে তার বাসার সামনে গিয়ে ওয়েট করি। সে বাসার ভিতরে যাই যে সরঞ্জামগুলো আনার জন্য। এমন সময় আমি পাশেই দেখি বেশ কিছু কাঠ। আমি ফ্রেন্ডদের কাছে আসলে নিজের ক্রেডিট নেওয়ার জন্য আমি কাঠগুলো ভাঙতে থাকি। বেশ কিছু কাঠ ভাঙতে ভাঙতে আমি হঠাৎ একটা গর্তের ভিতরে পড়ে যাই। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পর আমি কাঠগুলো, যেহেতু আমি সহ কাঠগুলো পড়ে যায়, সেহেতু আমি ওই গর্তের ভিতর থেকে কাঠগুলারে আবার সুন্দর করে কালেক্ট করি। আর আমাদের ওদিকে কি হয় যে এটা হচ্ছে সাতক্ষীরার ঘটনা। হ্যাঁ, আমাদের ওদিকে মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি হয়। মাটির দেয়াল করতে গেলে পাশে কোথাও একটা জমি থেকে মাটি খুঁড়ে দেন ওইখান থেকে আপনার দেয়াল তৈরি হয়। আমি ভাবছি যে এটাও কোনো একটা গর্ত যেটার ভিতরে আমি পড়ে গেছি। সো আমি ওইখান থেকে বাঁশ বা কিছু কাঠ কালেক্ট করে আমার ফ্রেন্ডও দেন ব্যাক করে আমরা একসাথে চলে আসি। চলে এসে যখন আমরা মাঠে কাঠগুলো রাখি, তখন দেখা যায় যে কাঠগুলোর সাথে একটা হাড়, একটা লাশের পায়ের হাড়। তো ওর ভিতর থেকে আমার এক ফ্রেন্ড ছিল হিন্দু, সে ওই জিনিসটাকে কোনো গুরুত্ব না দিয়ে হাড়টাকে ফেলে দেয়, তো দিয়ে ফেলে দেয়। দেন আমরা পিকনিক করে সব কিছু কমপ্লিট করি। 1-2 দিন যাইতে পারে না, আমি প্রায় স্বপ্নে দেখতে থাকি যে আমার একটা পা আঘাতগ্রস্ত হচ্ছে, বা ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, বা আমি সাইকেল চালাইতে গিয়ে পা ভেঙে যাচ্ছে। মানে এগুলো আমি স্বপ্নে দেখতে থাকি। এগুলো আমাকে খুব ভয়, খুবই ভয়ের ভিতরে রাখে। দেন আমি আমার আম্মার সাথে পুরো ঘটনা শেয়ার করি যে আম্মা, এই ব্যাপার আমি স্বপ্নের ভিতরে বারবার দেখতেছি যে আমার একটা পা ভেঙে যাচ্ছে বারবার। তো আমার আম্মা বললো, তুমি এক কাজ করো, একটা হুজুরের সাথে এটা পরামর্শ করো। তখন আমি আমার পাশে নলতাতে একটা বড় মাজার আছে আমাদের, খান বাহাদুর হাসানুল্লাহ সাহেব, ওনার মাজারের ওইখানে খাদেমের কাছে যাই, গিয়ে পুরো বিষয়টা বলি যে আমি স্বপ্নের মাধ্যমে এইগুলো দেখতেছি।
তখন উনি আমাকে বলে যে তুমি কোনো মুরব্বী বা আল্লাহওয়ালা কোনো ব্যক্তির কোনো একটা ক্ষতি করছো, তাকে পায়ে হয়তো কোনোভাবে কিভাবে হোক তুমি আঘাতগ্রস্ত করছো বা তাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছো যে সে এটা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে। তুমি একটু মনে করে দেখো তো কি করছো। মানে আমি সব কিছু চিন্তা ভাবনা করে আমি ওনাকে বললাম যে আমরা এই যে কিছুদিন আগে পিকনিক করার সময় মানে আমি একটা কবর থেকে কাঠ উঠাইতে গিয়ে একটা হাড় উঠাই ফেলছি। তখন উনি বিষয়টা বুঝতে পারে, উনি বলছে যে তুমি এক কাজ করো, ওই হাড়টা খুঁজে ওই কবরটাতে আবার রেখে এসো। আমি খুব কষ্ট করে যাই, গিয়ে ওই জঙ্গলের ভিতরে যেখানে আমার ফ্রেন্ড হাড়টাকে চেলে ফেলছিল আমি সেখানে গিয়ে হাড়টা খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে হাড়টা পাই এবং দেখি কুকুর হাড়গুলো চিবায় চিবায় বিভিন্ন জায়গায় ক্ষত করে ফেলছে, মানে নষ্ট করে ফেলছে। তারপরেও আমি হাড়টা খুব যত্ন সহকারে নিয়ে দেন ওই কবরের ভিতরে রেখে আসি। কিছুদিন পরে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয় এবং আমার একটা পায়ের অনেক জায়গাতে ক্ষত হয়, যেখান থেকে কেটে যায় এবং 3টা সেলাইও দিতে হয় বা পায়ে। এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। জি, মোস্ট ওয়েলকাম। সবাইকে ধন্যবাদ যারা তোমার সাথে আছেন। আমি পুরান ঢাকা থেকে আসছি, আমার নাম রানী খান। জি, আমার এই ঘটনাটা হচ্ছে গিয়ে আমার গ্রামের বাড়ি নিয়ে। আমার গ্রামের বাড়িটা হচ্ছে বরিশাল হিন্দিগঞ্জ উলানিয়াতে। এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 30-35 বছর আগে এই ঘটনাটা আমার গ্রামের বাড়িতে হয় আমার দাদুর সাথে। তো আমার দাদু অনেক ফরেজগার লোক ছিল, উনি খুব ধার্মিকভাবে চলাফেরা করতো এবং নামাজ কালাম করতো সবসময়, এবং সবসময় খুব পর্দার সাথে থাকার চেষ্টা করতো। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে মানে ছোট ছোট অনেকগুলা ঘটনা হয়, তারপরে হচ্ছে গিয়ে এই আসল ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট অনেকগুলা, যেরকম আমার দাদু হচ্ছে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি হচ্ছে গিয়ে উজু করার জন্য বাইরে যেতে হতো, পুকুরটা একটু দূরে ছিল ঘর থেকে। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে এটাতে একটা অভ্যস্ত ছিল, আর দু একদিন হচ্ছে যদি মানে কোনো কারণে যেতে না পারতো এটা উনি পরে খুব আফসোস করতো। তো যার কারণে উনি সব সময় চেষ্টা করতো তাহাজ্জুদের নামাজটা আদায় করার জন্য। তো রাসেল ভাই, আমাদের হচ্ছে গিয়ে ঘর থেকে গ্রামের বাড়িতে যে ঘর থেকে হচ্ছে গিয়ে বাথরুম এবং পুকুর একটু দূরে, এখানে 1-2 মিনিট সময় লাগে। তো এখানে 1-2 মিনিট সময় লাগে। তো হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে হচ্ছে গিয়ে উঠছে, ওঠার পরে হচ্ছে উজু করার জন্য সে পুকুর ঘাটে যায়। গিয়ে হচ্ছে গিয়ে কিছু মানে অদ্ভুত শব্দ শুনে, মানে পুকুর থেকে যদি কেউ মাছ ধরে বা মাছ তুলে বা পানিতে অনেক মানুষ যদি একসাথে গোসল করে এরকম শব্দ হচ্ছিল। তো ওনার হচ্ছে সবসময় হচ্ছে গিয়ে হাতে লাঠি থাকতো এবং সাথে হেরিকেন থাকতো। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে হেরিকেনের আলোটা একটু উঁচু করে দেখে যে একজন মানুষ পানির নিচে যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে 1-2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবার উপরে আসতেছে। তো মনে হচ্ছে যে উনি কিছু একটা খাচ্ছে, আবার হচ্ছে গিয়ে যাচ্ছে। তো উনি আল্লাহ রাসূলের নাম নিয়ে উজু করে চলে আসেন, উনি এগুলাতে ভয় পান না, উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। লিসেনার্স, আজকের যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এই ঘটনার মধ্যে সবচেয়ে বেশি কোন ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে? আজকে আমাদের যে নতুন ভয়েস আর্টিস্ট এসেছে তার কণ্ঠে ঘটনা কেমন লেগেছে সেটা জানাবেন। যদি ভালো রেসপন্স পাই তাহলে তাকে প্রতিদিন আমন্ত্রণ করা হবে আমাদের স্টুডিওতে। লিসেনার্স, আপনারা ইদানিং অনেকেই আমাকে এটাও কমেন্ট করেছেন যে ভাইয়া আপনার স্টুডিওতে যেতে চাই, স্টুডিওতে গিয়ে কথা বলতে চাই, ঘটনা বলতে চাই। তো আসলে আমি এখনো সেইভাবে প্রফেশনাল হয়ে উঠিনি যে আপনাদেরকে ডাকবো। ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন আমি বাস্তবায়ন করব। এছাড়াও কিন্তু আপনাদের হাতে আমি অনেক অনেক অপশন রেখেছি, আপনারা আমাকে মেইল করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ঘটনা পাঠাতে পারেন। যদি আপনারা ভয়েস সরাসরি ক্লিপ পাঠাতে চান সেটাও পারেন। সো দেরি কিসের, আমাকে ভয়েস মেইল অথবা মেইল করুন যে ঘটনাগুলো যদি আমার দ্বারা শুনতে চান। অনেকেই আছে লেখে ভাইয়া আমার কণ্ঠ ভালো না, আমার ঘটনাটি পুরো শোনালে ভালো হয়। তো আপনারা এখন থেকে ঘটনা দেবেন, প্রত্যেকটার ঘটনা প্রত্যেকজনের ঘটনা আমরা এখন থেকে শোনাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ইমেল এপিসোডে। আসসালাম।